দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্থানীয় ক্ষুদ্র নিগোষ্ঠীর সমস্যা ও সম্ভাবনা বিষয়ে রেডিও নলতার বিশেষ অনুষ্ঠান যুক্তিযুক্ত। এই অনুষ্ঠানটির সঞ্চালনে আপনাদের সাথে রয়েছে আমি মামুন। যুক্তিযুক্ত সংলাপ অনুষ্ঠানটি প্রমোটিং দ্য ভয়েস অফ প্লেনল্যান্ড ইথনিক মাইনরিটিস ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া এবং অনুষ্ঠানটির আর্থিক সহায়তায় ফ্রি প্রেস আনলিমিটেড আর্টিকেল 19 ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় ও গণমাধ্যম বিষয়ক সমষ্টি ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় এবং এই অনুষ্ঠানটির আয়োজনে রেডিও নলতা FM 93.2। দর্শক শ্রোতা, সাতক্ষীরার সর্বদক্ষিণে শ্যামনগর উপজেলায় সুন্দরবন উপকূলে এখনও টিকে আছে আদিবাসী মুন্ডা সম্প্রদায়। জানা গেছে 200 বছর ধরে এই এলাকায় তাদের বসবাস। মুন্ডা জনগোষ্ঠী মূলত ভারত তথা উপমহাদেশের সর্ববৃহৎ জাতিগোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম। মুন্ডা শব্দটি দিয়ে মূলত একটি গ্রামের গ্রাম প্রধানকে বোঝালেও মুন্ডারি ভাষায় মুন্ডা অর্থ হলো মানুষ এবং মনুষ্য জাতি, যাদের নিজস্ব ধর্ম, ভাষা, উৎসব এবং সংস্কৃতি আছে। উপকূলীয় অঞ্চল তথা প্রতিকূল পরিবেশে প্রতিনিয়ত লড়াই করে সংগ্রাম করে এই মুন্ডা আদিবাসী জনগোষ্ঠী আজও টিকে আছে। দর্শক শ্রোতা, আমরা মুন্ডা আদিবাসীদের সামাজিক নিরাপত্তার বিভিন্ন বিষয় সম্পর্কে আজকের অনুষ্ঠানে জানব। আদিবাসীরাও আমাদের সমাজের একটি অংশ। তাদেরও আছে স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার। বাংলাদেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে দরিদ্র পরিবারের নারী, শিশু, কিশোর কিশোরী, প্রবীণ ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসী, দলিত, ধর্মীয় সংখ্যালঘু, চা শ্রমিক, যৌনকর্মী, হিজড়া, শরণার্থী জনগোষ্ঠী অন্যতম। এদেশের মানুষের মৌলিক অধিকার 6টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা। জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণায় সকল মানুষের সমান মর্যাদা ও অধিকার স্বীকৃতি অনুচ্ছেদ 1 জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্টের মূল প্রতিপাদ্য কাউকে পিছিয়ে রাখা যাবে না। নানাভাবে পিছিয়ে রাখা জনগোষ্ঠীসমূহকে অগ্র অধিকার ভিত্তিতে উন্নয়ন কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ অঙ্গীকারাবদ্ধ। ভিন্ন জাতিসত্তা ও বর্ণভিত্তিক পরিচয়ের কারণে নানা ধরনের বঞ্চনা রোধ এবং অধিকার নিশ্চিতে ও সেবায় অন্তর্ভুক্তিতে নানাবিধ প্রতিবন্ধকতার কারণে বাংলাদেশের আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর পিছিয়ে থাকার সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করার প্রয়োজন রয়েছে। আদিবাসী উপজাতি ও ক্ষুদ্র নিগোষ্ঠী ব্যতি রেখে একটি দেশের সামগ্রিক জনগোষ্ঠীকে কল্পনা করা যায় না বা পূর্ণতা পায় না। এর অর্থ এই যে বিশ্বের প্রতিটি দেশের জনগোষ্ঠীতে আদিবাসী উপজাতি ও ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে, তেমনি মুন্ডা আদিবাসী জনগোষ্ঠীর মধ্যেও বিভিন্ন সময়ে গোলমাল, ফিতনা ফ্যাসাদ, মারামারি, ঝঞ্ঝাট, ঝামেলা সহ বিভিন্ন সামাজিক সমস্যা বিদ্যমান রয়েছে। এই সকল সামাজিক সমস্যাগুলো সমাধানে তাদের গোত্রপ্রধানরা বিশেষ ভূমিকা পালন করে থাকে। আদিবাসীদের বাদ দিয়ে কখনো একটি দেশের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড চিন্তা করা সম্ভবপর নয়। তাই সমাজের প্রতিটি উন্নয়নকল্পে আদিবাসীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদিও বইয়ের ভাষায় উপজাতিকে সংজ্ঞায়িত করা হয়, তাহলে এভাবে বলা হয়ে থাকে: একটি দেশের মূল জনগোষ্ঠী থেকে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিকভাবে ভিন্নতর যারা তাদের ঐতিহ্য, কৃষ্টি ও আইন দ্বারা সম্পূর্ণ বা আংশিকভাবে পরিচালিত। দক্ষিণ এশিয়ায় যতগুলো উপজাতি রয়েছে, মুন্ডাকে তার মধ্যে বৃহৎ পরিসরের উপজাতি হিসেবে বিবেচনা করা হয়। এবারে আমি আলোচনা অনুষ্ঠানের অতিথি পর্বের পরিচিতি পর্বটা একটু জানিয়ে দিব। আমাদের এই সংলাপ অনুষ্ঠানে আমাদের সাথে আজকে সংলাপ অনুষ্ঠানে উপস্থিত আছেন পথিক কুমার মণ্ডল, ফিল্ড সুপারভাইজার, শ্যামনগর উপজেলা। আমাদের সাথে আছেন আসমা খাতুন, মহিলা ইউপি মেম্বার। আমাদের সাথে রয়েছেন অসিত কুমার মুন্ডা, গোত্র প্রধান। আজকের এই সংলাপ অনুষ্ঠানে অতিথিবৃন্দদেরকে রেডিও নলতার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রথমেই সামাজিক নিরাপত্তার উপরে প্রারম্ভিক এবং সংক্ষিপ্ত আলোচনার জন্য অতিথিবৃন্দদেরকে আহ্বান জানাচ্ছি। আজকের যে অনুষ্ঠান মূলত পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়েই অনুষ্ঠান। এজন্য বাংলাদেশ সরকার আমাদের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে মাঠ পর্যায়ে অনগ্রসর জনগোষ্ঠী হিসেবে একটা ভাতা পরিচালন করেছেন, যেটি আপনারা জানবেন যে শ্যামনগর উপজেলায় বিগত অর্থ বছরে সর্বমোট 100 জন এই ভাতার আওতায় এসেছেন। এটা বরাদ্দ সাপেক্ষে অবশ্যই।
এবং মাসে তারা মাথা পিছু 500 টাকা হারে এই ভাতাটা পেয়ে যাচ্ছেন। এবং এই অনগ্রসর জনগোষ্ঠীকে আমরা এগিয়ে নেওয়ার জন্য তাদের সন্তানরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন তাদেরকে আমরা 750 টাকা করে মাসিক ভিত্তিতে শিক্ষাকে যারা আরো স্কুলমুখী বা শিক্ষা প্রতিষ্ঠানমুখী করার জন্য এই সাবনগর উপজেলায় বর্তমানে 48 জনকে এই ভাতার আওতায় আনা হয়েছে। আমি তারই ধারাবাহিকতায় আপনারা বলবো যে আমাদের ওখানে বর্তমানে এই যে অনগ্রসর ভাতার কথাটা বললাম এবং অনগ্রসর জনগোষ্ঠী দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্থানীয় ক্ষুদ্র নিগোষ্ঠীর সমস্যা ও সম্ভাবনা বিষয়ে রেডিও নলতার বিশেষ অনুষ্ঠান যুক্তিযুক্ত। এই অনুষ্ঠানটির সঞ্চালনায় আপনাদের সাথে রয়েছে আমি মামুন। যুক্তিযুক্ত সংলাপ অনুষ্ঠানটি প্রমোটিং দ্য ভয়েস অফ প্লেনল্যান্ড ইথনিক মাইনরিটিস ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া এবং অনুষ্ঠানটির আর্থিক সহায়তায় ফ্রি প্রেস আনলিমিটেড আর্টিকেল 19 ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ও গণমাধ্যম বিষয়ক সমষ্টি ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় এবং এই অনুষ্ঠানটির আয়োজনে রেডিও নলতা FM 99.2। দর্শক শ্রোতা, সাতক্ষীরার সর্বদক্ষিণে শ্যামনগর উপজেলায় সুন্দরবন উপকূলে এখনও টিকে আছে আদিবাসী মুন্ডা সম্প্রদায়। জানা গেছে 200 বছর ধরে এই এলাকায় তাদের বসবাস। মুন্ডা জনগোষ্ঠী মূলত ভারত তথা উপমহাদেশের সর্ববৃহৎ জাতিগোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম। মুন্ডা শব্দটি দিয়ে মূলত একটি গ্রামের গ্রাম প্রধানকে বোঝালেও মুন্ডারি ভাষায় মুন্ডা অর্থ হলো মানুষ এবং মনুষ্য জাতি, যাদের নিজস্ব ধর্ম, ভাষা, উৎসব এবং সংস্কৃতি আছে। উপকূলীয় অঞ্চল তথা প্রতিকূল পরিবেশে প্রতিনিয়ত লড়াই করে সংগ্রাম করে এই মুন্ডা আদিবাসী জনগোষ্ঠী আজও টিকে আছে। দর্শক শ্রোতা, আমরা মুন্ডা আদিবাসীদের সামাজিক নিরাপত্তার বিভিন্ন বিষয় সম্পর্কে আজকের অনুষ্ঠানে জানব। তবে অনুষ্ঠানের প্রথমে আমরা আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের সামাজিক নিরাপত্তার উপরে একটি বিশেষ প্রতিবেদন শুনব। দর্শক শ্রোতা, প্রতিবেদনটি আসলে টেকনিক্যাল একটু আনসাপোর্টেড হওয়ায় আসলে প্রতিবেদনটি আমরা এখন আপনাদের শোনাতে পারছি না, সাপোর্ট নিচ্ছে না, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এতক্ষণ আমরা সামাজিক নিরাপত্তার উপরে একটি বিষয়ভিত্তিক প্রতিবেদন আমরা শুনলাম। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পারলাম যে মুন্ডা আদিবাসী জনগোষ্ঠীরা তাদের সামাজিক নিরাপত্তার বিভিন্ন ক্ষেত্রে তারা আসলে পিছিয়ে আছে। তাদের জানাশোনার বাইরেও এমন তথ্য আছে যেগুলো আসলে তাদের জানা অতীব জরুরি। মুন্ডা আদিবাসী জনগোষ্ঠী তাদের সামাজিক নিরাপত্তার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে যদি সঠিকভাবে জানতে ও বুঝতে পারে অবশ্যই তবে তারা তাদের উন্নয়নের ক্ষেত্রে সমাজের অন্যান্য জাতিগোষ্ঠী নেয় তারাও সামনের দিকে এগিয়ে যাবে। এবারে আমি আলোচনা অনুষ্ঠানের অতিথি পর্বের পরিচিতি পর্বটা একটু জানিয়ে দিব। আমাদের এই সংলাপ অনুষ্ঠানে আমাদের সাথে আজকে সংলাপ অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রতীক কুমার মণ্ডল, ফিল্ড সুপারভাইজার, শ্যামনগর উপজেলা। আমাদের সাথে আছেন আসমা খাতুন, মহিলা ইউপি মেম্বার। আমাদের সাথে রয়েছেন অসিত কুমার মুন্ডা, গোত্র প্রধান। আজকের এই সংলাপ অনুষ্ঠানে অতিথিবৃন্দদেরকে রেডিও নলতার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রথমেই সামাজিক নিরাপত্তার উপরে প্রারম্ভিক এবং সংক্ষিপ্ত আলোচনার জন্য অতিথিবৃন্দদেরকে আহ্বান জানাচ্ছি। আজকের যে অনুষ্ঠান মূলত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নিয়েই অনুষ্ঠান। এজন্য বাংলাদেশ সরকার আমাদের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে মাঠ পর্যায়ে অনগ্রসর জনগোষ্ঠী হিসেবে একটা ভাতা পরিচালন করেছেন, যেটি আপনারা জানবেন যে শ্যামনগর উপজেলায় বিগত অর্থ বছরে সর্বমোট 100 জন এই ভাতার আওতায় এসেছেন। এটা বরাদ্দ সাপেক্ষে অবশ্যই, এবং মাসে তারা মাথা পিছু 500 টাকা হারে এই ভাতাটা পেয়ে যাচ্ছেন। এবং এই অনগ্রসর জনগোষ্ঠীকে আমরা এগিয়ে নেওয়ার জন্য তাদের সন্তানরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন তাদেরকে আমরা 750 টাকা করে মাসিক ভিত্তিতে শিক্ষাকে যারা আরো স্কুলমুখী বা শিক্ষা প্রতিষ্ঠানমুখী করার জন্য এই সাবনগর উপজেলায় বর্তমানে 48 জনকে এই ভাতার আওতায় আনা হয়েছে।
আমি তারই ধারাবাহিকতায় আপনারা বলবো যে আমাদের ওখানে বর্তমানে এই যে অনগ্রসর ভাতার কথাটা বললাম এবং অনগ্রসর জনগোষ্ঠী সন্তানদের যে শিক্ষা উপবৃত্তির কথা বললাম, সেটা বর্তমানে চলমান আছে। আমাদের গত 13 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত এটা অনলাইন আবেদনের একটা ডেডলাইন আছে। আপনারা যে কেউ যে কোনো আপনাদের জায়গা থেকে, বাড়ি থেকে বা আপনাদের স্মার্টফোন থেকে হলেও এই আবেদনটি করতে পারবেন। এই আবেদন করলে আপনাদের বরাদ্দ সাপেক্ষে আমরা ভাতার ব্যবস্থা করে থাকি বা ভাতার ব্যবস্থা এই উপজেলা থেকে করা হয়ে থাকে। ধন্যবাদ সকলকে। আর অনুষ্ঠানের পরবর্তী উত্তর পর্বে আমি চেষ্টা করব আপনাদের সামগ্রিক যে প্রশ্নগুলো থাকবে তারই উত্তরগুলো আমি যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি প্রতীক কুমার মণ্ডল, উপজেলা সমাজসেবা কার্যালয়, আপনাকে যে আপনি সমাজসেবা অফিসের সার্বিক কার্যক্রম আপনি অত্যন্ত সংক্ষেপে আলোচনা করেছেন। এ পর্যায়ে আসমা খাতুন, মহিলা ইউপি মেম্বার, আপনাকে আজকের অনুষ্ঠানের সংক্ষেপে প্রারম্ভিক বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সকলকে নলতা রেডিও পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং 6 নম্বর রমজাননগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। আমি 2021 সালের 26শে ডিসেম্বর নির্বাচিত হওয়ার পরে আজও পর্যন্ত আপনার কোনো বিধবা ভাতার বরাদ্দই পাইনি। সবারই কিন্তু অনলাইন করা, সব কিছুই করা, আমাদের কাছেও কিছু কিছু অনলাইন জমাও দেওয়া, কিন্তু আমি এই পর্যন্ত এখনও যে বরাদ্দই নেই। হয়তো অনলাইন আবেদন করা আছে সবারই, কিন্তু আবেদন করার সত্ত্বেও আপনার বরাদ্দই নেই, যার কারণে বিধবা ভাতাগুলো এখনো পর্যন্ত কারোর আওতাভুক্ত করতে পারিনি। আর বয়স্ক ভাতা যদিও পাই তাহলে হয়তো 3 ওয়ার্ডে 3টা, আমাদের কিন্তু 3 ওয়ার্ডে 3টা করে দেয়, কোনো ক্ষেত্রে 2টাও দেয়, আবার কোনো ক্ষেত্রে 1টাও দেয়। সেই ক্ষেত্রে হয়তো আমরা সবার চাহিদা থাকে অনেকগুলো, কিন্তু আমরা সেইভাবে পারি না। বিধায় আমাদের একটু মানুষের হয়তো সান্ত্বনা দেওয়া ছাড়া আমাদের আর কিছু বলার থাকে না। অনেক মানুষ অনেক রকমই মনে করে, কিন্তু মনে করার সত্ত্বেও আমাদের ভাগের সাইডে যাওয়ার মতো নেই। হয়তো 3টা, এই যে ভাই বলল যে সর্ষের বীজ, তারপরে এই যে ধানের বীজ, দেখেন আমার 3টা ওয়ার্ড, কিন্তু আমার দেবে 2টা বলেছে। এখন আপনারাই বলেন যে আমরা এই 2টা কিভাবে, আমার 3টা ওয়ার্ড হয়তো 3টা দিলেও হয়তো 3 জনের কাছে পৌঁছাতে পারি, কিন্তু দেশে হয়তো 2টা। এখনো পর্যন্ত আমি কাগজপত্র জমা দিইনি, আমার ব্যাগে আছে দেওয়ার জন্য, কিন্তু এরকম আমাদের কিছু বাধ্যবাধকতা আছে, যার কারণে আমরা হয়তো সবার কাছে পৌঁছাতে পারি না। তা সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ জানাচ্ছি আসমা খাতুন, মহিলা ইউপি মেম্বার, আপনাকে যে আপনি আপনার সমস্যা এবং বিশেষ করে সামাজিক নিরাপত্তার বিষয় নিয়ে আপনি আপনার জায়গা থেকে আসলে সংক্ষেপে আলোচনা করলেন। তো এ পর্যায়ে অসিত কুমার মুন্ডা, গোত্র প্রধান, আপনাকে আজকের অনুষ্ঠানের প্রারম্ভিক সংক্ষেপে আলোচনা রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আমি অসিত কুমার মুন্ডা। তো আমি সামাজিক নিরাপত্তা হিসেবে বলতে চাই, বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠী এরা খুবই নিরাপত্তার জন্য খুবই নির্যাতন এবং প্রতিকূল সব জায়গায় এরা পিছিয়ে আছে, এবং যে সকল বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী এবং ছাত্রছাত্রীদের যে ভাতা এই বৃত্তিগুলো আছে, সেখানে সে থেকেও আদিবাসী ছাত্রছাত্রীরা কিছুটা অনেকে পায় না। আর এই যে বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, এতে এই কাট করতে গেলে জানি না সমাজসেবক স্যারের কাছে যে আসলে এরকম ধরনের কোনো নিয়ম আছে কিনা, 3 থেকে 5 হাজার টাকা পর্যন্ত একটা কাট নিতে গেলে ইউপি সদস্য এবং অনেক গ্রামের মাতব্বরদের দিতে হয়, এবং কোনো নিয়ম আছে কিনা জানি না।
তো আমি সেখান থেকে আমি স্যারকে বলতে চাই, এরকম একটা কার্ড পেতে গেলে একটা অসহায় মানুষ শুধু পেটের দেয় এবং কার্ডটা পাওয়ার আশায় যায়, কিন্তু সেই ব্যক্তিটার 3 থেকে 4 হাজার কেন 1,000 টাকাও মনে হয় তার কাছে জোগাড় করা খুব কষ্টকর হয়ে যায়। এগুলো আমরা নিজের চোখে দেখেছি, এই জন্য আমাদের কাছে প্রশ্ন। আর আরেকটা কথা হলো, বারবার বলা হচ্ছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের যে সামাজিক নিরাপত্তা এবং তাদের জীবনমান উন্নয়ন এবং স্বাস্থ্য, এদিক দিয়েও তারা অনভিজ্ঞতা এবং তাদেরকে এই স্বাস্থ্য বিষয়টা কি তারাও আজ পর্যন্ত মনে হয় ঠিক মতন তারা চর্চাও নেয় না এবং জানে না যে আসলে স্বাস্থ্য কি। আদিবাসীদের ভিতরে বিশেষ করে বাল্যবিবাহটা বেশি হয়, এই জন্য স্বাস্থ্য এবং নিজেদের সচেতনতার অভাবে শিক্ষা এদিক দিয়েও পিছিয়ে। তো আমি বলবো যাতে আদিবাসী জনগোষ্ঠী যেভাবে অন্যান্য সমাজের তুলনায় এবং এই যে সমাজ ব্যবস্থাপনায় একটা মানুষ হিসেবে, নাগরিক হিসেবে অধিকার পেতে পারে এবং যেমনভাবে এই যে উপকূলীয় আদিবাসীদের জীবনমান উন্নয়নে তারা তাদের সাংস্কৃতিক ভাষা সেটাও বিলুপ্ত পাচ্ছে, সেদিক দিয়েও আমি তাদেরকে স্যারকে বলতে চাই এটাও তাদের একটা খুবই বড় দাবি এবং তাদের অধিকার। তো আমি এদিক দিয়ে আর বেশি কথা বাড়াবো না, আমি এতটুকু আশা করি স্যারের কাছ থেকে পাবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাচ্ছি অসিত কুমার মুন্ডা, গোত্র প্রধান, আপনাকে যে সমাজের আসলে গোত্র প্রধানের জায়গা থেকে এবং দায়িত্বের জায়গা থেকে আপনি আপনার দিক থেকে কিছু তথ্য তুলে ধরেছেন। দর্শক শ্রোতা, আর বেশি কথা না বাড়ি এবারে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব, অর্থাৎ এবারে আমাদের যে পর্ব সেটি হচ্ছে প্রশ্ন পর্ব। এই প্রশ্ন পর্বে আপনারা অবশ্যই আজকের যে অতিথিবৃন্দ আমাদের সংলাপ অনুষ্ঠানে আমাদের সাথে আছেন, সেই অতিথিবৃন্দদের কাছ থেকে আপনারা আপনাদের সামাজিক নিরাপত্তার যে সমস্যাগুলো প্রতিনিয়ত আপনারা সম্মুখীন হচ্ছেন, সেই সামাজিক নিরাপত্তার সমস্যাগুলো আপনারা নিজেরাই অতিথি মহোদয়দের কাছে উপস্থাপন করবেন, তুলে ধরবেন। এবং এই তুলে ধরার ক্ষেত্রে আসলে আপনারা কেউ মানে কি বলা যায় যে আপনারা কেউ দেখা যাচ্ছে যে আপনাদের ভেতরে অনেক সময় ভয় ভীতি কাজ করে, কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন, আপনাদের সমস্যাগুলো তুলে ধরতেও আসলে অনেক সময় আপনারা সমস্যা বোধ করেন। তো আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের সমস্যাগুলো আপনারা তুলে ধরবেন। আমাদের অতিথি এবং আলোচকবৃন্দ যারা আছেন তারা সেই সমস্যা সমাধানের পথ বা রাস্তাগুলো অবশ্যই তারা তাদের দাপ্তরিক যে দায়িত্বশীলতার জায়গা থেকে তারা তুলে ধরবেন। তো এ পর্যায়ে আমি আদিবাসী জনগোষ্ঠীর আপনাদের মধ্য থেকে অতিথিবৃন্দকে প্রশ্ন রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। সন্তানদের যে শিক্ষা উপবৃত্তির কথা বললাম সেটা বর্তমানে চলমান আছে। আমাদের গত 13 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত এটা অনলাইন আবেদনের একটা ডেডলাইন আছে। আপনারা যে কেউ যে কোনো আপনাদের জায়গা থেকে, বাড়ি থেকে বা আপনাদের স্মার্টফোন থেকে হলেও এই আবেদনটি করতে পারবেন। এই আবেদন করলে আপনাদের বরাদ্দ সাপেক্ষে আমরা ভাতার ব্যবস্থা করে থাকি বা ভাতার ব্যবস্থা এই উপজেলা থেকে করা হয়ে থাকে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রতীক কুমার মণ্ডল, উপজেলা সমাজসেবা কার্যালয়, আপনাকে যে আপনি সমাজসেবা অফিসের সার্বিক কার্যক্রম আপনি অত্যন্ত সংক্ষেপে আলোচনা করেছেন। এ পর্যায়ে আসমা খাতুন, মহিলা ইউপি মেম্বার, আপনাকে আজকের অনুষ্ঠানের সংক্ষেপে প্রারম্ভিক বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সকলকে নলতা রেডিও পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং 6 নম্বর রমজাননগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। আমি 2021 সালের 26শে ডিসেম্বর নির্বাচিত হওয়ার পরে আজও পর্যন্ত আপনার কোনো বিধবা ভাতার বরাদ্দই পাইনি। সবারই কিন্তু অনলাইন করা, সব কিছুই করা, আমাদের কাছেও কিছু কিছু অনলাইন জমাও দেওয়া, কিন্তু আমি এই পর্যন্ত এখনও যে বরাদ্দই নেই। হয়তো অনলাইন আবেদন করা আছে সবারই, কিন্তু আবেদন করার সত্ত্বেও আপনার বরাদ্দই নেই, যার কারণে বিধবা ভাতাগুলো এখনো পর্যন্ত কারোর আওতাভুক্ত করতে পারিনি। আর বয়স্ক ভাতা যদিও পাই তাহলে হয়তো 3 ওয়ার্ডে 3টা,
আমাদের কিন্তু 3 ওয়ার্ডে 3টা করে দেয়, কোনো ক্ষেত্রে 2টাও দেয়, আবার কোনো ক্ষেত্রে 1টাও দেয়। সেই ক্ষেত্রে হয়তো আমরা সবার চাহিদা থাকে অনেকগুলো, কিন্তু আমরা সেইভাবে পারি না। বিধায় আমাদের একটু মানুষের হয়তো সান্ত্বনা দেওয়া ছাড়া আমাদের আর কিছু বলার থাকে না। অনেক মানুষ অনেক রকমই মনে করে, কিন্তু মনে করার সত্ত্বেও আমাদের ভাগের সাইডে যাওয়ার মতো নেই। হয়তো 3টা, এই যে ভাই বললো যে সর্ষের বীজ, তারপরে যে ধানের বীজ, দেখেন আমার 3টা ওয়ার্ড, কিন্তু আমার দেবে 2টা বলেছে। এখন আপনারাই বলেন যে আমরা এই 2টা কিভাবে, আমার 3টা ওয়ার্ড হয়তো 3টা দিলেও হয়তো 3 জনের কাছে পৌঁছাতে পারি, কিন্তু দেশে হয়তো 2টা। এখনো পর্যন্ত আমি কাগজপত্র জমা দিইনি, আমার ব্যাগে আছে দেওয়ার জন্য, কিন্তু এরকম আমাদের কিছু বাধ্যবাধকতা আছে, যার কারণে আমরা হয়তো সবার কাছে পৌঁছাতে পারি না। তা সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ জানাচ্ছি আসমা খাতুন, মহিলা ইউপি মেম্বার, আপনাকে যে আপনি আপনার সমস্যা এবং বিশেষ করে সামাজিক নিরাপত্তার বিষয় নিয়ে আপনি আপনার জায়গা থেকে আসলে সংক্ষেপে আলোচনা করলেন। তো এ পর্যায়ে অসিত কুমার মুন্ডা, গোত্র প্রধান, আপনাকে আজকের অনুষ্ঠানের প্রারম্ভিক সংক্ষেপে আলোচনা রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আমি অসিত কুমার মুন্ডা। তো আমি সামাজিক নিরাপত্তা হিসেবে বলতে চাই, বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠী এরা খুবই নিরাপত্তার জন্য খুবই নির্যাতন এবং প্রতিকূল সব জায়গায় এরা পিছিয়ে আছে, এবং যে সকল বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী এবং ছাত্রছাত্রীদের যে ভাতা এই বৃত্তিগুলো আছে, সেখানে সে থেকেও আদিবাসী ছাত্রছাত্রীরা কিছুটা অনেকে পায় না। আর এই যে বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, এতে এই কার্ড করতে গেলে জানি না সমাজসেবক স্যারের কাছে যে আসলে এরকম ধরনের কোনো নিয়ম আছে কিনা, 3 থেকে 5,000 টাকা পর্যন্ত একটা কার্ড নিতে গেলে ইউপি সদস্য এবং অনেক গ্রামের মাতব্বরদের দিতে হয়, এমন কোনো নিয়ম আছে কিনা জানি না। তো আমি সেখান থেকে আমি স্যারকে বলতে চাই, এরকম একটা কার্ড পেতে গেলে একটা অসহায় মানুষ শুধু পেটের দেয় এবং কার্ডটা পাওয়ার আশায় যায়, কিন্তু সেই ব্যক্তিটার 3 থেকে 4,000 কেন 1,000 টাকাও মনে হয় তার কাছে জোগাড় করা খুব কষ্টকর হয়ে যায়। এগুলো আমরা নিজের চোখে দেখেছি, এই জন্য আমাদের কাছে প্রশ্ন। আর আরেকটা কথা হলো, বারবার বলা হচ্ছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের যে সামাজিক নিরাপত্তা এবং তাদের জীবনমান উন্নয়ন এবং স্বাস্থ্য, এদিক দিয়েও তারা অনভিজ্ঞতা, এবং তাদেরকে এই স্বাস্থ্য বিষয়টা কি তারাও আজও পর্যন্ত মনে হয় ঠিক মতন তারা চর্চাও নেয় না এবং জানে না যে আসলে স্বাস্থ্য কি। আদিবাসীদের ভিতরে বিশেষ করে বাল্যবিবাহটা বেশি হয়, এই জন্য স্বাস্থ্য এবং নিজেদের সচেতনতার অভাবে শিক্ষা এদিক দিয়েও পিছিয়ে। তো আমি বলবো যাতে আদিবাসী জনগোষ্ঠী যেভাবে অন্যান্য সমাজের তুলনায় এবং এই যে সমাজ ব্যবস্থাপনায় একটা মানুষ হিসেবে, নাগরিক হিসেবে অধিকার পেতে পারে, এবং যেমনভাবে এই যে উপকূলীয় আদিবাসীদের জীবনমান উন্নয়নে তারা তাদের সাংস্কৃতিক ভাষা সেটাও বিলুপ্ত পাচ্ছে, সেদিক দিয়েও আমি তাদেরকে স্যারকে বলতে চাই, এটাও তাদের একটা খুবই বড় দাবি এবং তাদের অধিকার। তো আমি এদিক দিয়ে আর বেশি কথা বাড়াবো না, আমি এতটুকু আশা করি স্যারের কাছ থেকে পাবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাচ্ছি অসিত কুমার মুন্ডা, গোত্র প্রধান, আপনাকে যে সমাজের আসলে গোত্র প্রধানের জায়গা থেকে এবং দায়িত্বের জায়গা থেকে আপনি আপনার দিক থেকে কিছু তথ্য তুলে ধরেছেন। দর্শক শ্রোতা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব, অর্থাৎ এবারের আমাদের যে পর্ব সেটি হচ্ছে প্রশ্ন পর্ব। এই প্রশ্ন পর্বে আপনারা
অবশ্যই আজকের যে অতিথিবৃন্দ আমাদের সংলাপ অনুষ্ঠানে আমাদের সাথে আছেন, সেই অতিথিবৃন্দদের কাছ থেকে আপনারা আপনাদের সামাজিক নিরাপত্তার যে সমস্যাগুলো প্রতিনিয়ত আপনারা সম্মুখীন হচ্ছেন, সেই সামাজিক নিরাপত্তার সমস্যাগুলো আপনারা নিজেরাই অতিথি মহোদয়দের কাছে উপস্থাপন করবেন, তুলে ধরবেন। এবং এই তুলে ধরার ক্ষেত্রে আসলে আপনারা কেউ মানে কি বলা যায় যে আপনারা কেউ দেখা যাচ্ছে যে আপনাদের ভেতরে অনেক সময় ভয় ভীতি কাজ করে, কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন, আপনাদের সমস্যাগুলো তুলে ধরতেও আসলে অনেক সময় আপনারা সমস্যা বোধ করেন। তো আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের সমস্যাগুলো আপনারা তুলে ধরবেন। তো এ পর্যায়ে আমি আদিবাসী জনগোষ্ঠীর আপনাদের মধ্য থেকে অতিথিবৃন্দকে প্রশ্ন রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ উপস্থিতি সবাইকে। আমার নাম রাধারানী মণ্ডল। বয়স্ক ভাতা সম্পর্কিত একটা প্রশ্ন করছি আমি। আমার ঠাকুর দাদা ছিল, উনি বেশ কিছুদিন হয়েছে গত হয়েছেন, কিন্তু ওনার উনি বয়স্ক ভাতা পেতেন। তো উনি মারা যাওয়ার পরে যে একবার পাওয়া হয় কি এইটা যে পাওয়া হবে, তো এর কারণে অনেকগুলো প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে বা অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। যে পরবর্তী যে টাকাটা বা ভাতাটা দেওয়া হবে আমার ঠাকুর দাদাকে, সেই টাকাটা এখনো দেওয়া হয়নি, যার ফলে আমার বাবা হোক কাকু হোক সামনাগর অফিসে অনেকবার যেতে হয়েছে এবং অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়েছে, অনেকগুলো কাগজপত্র লাগছে। এই সমস্যার কি কোনো সমাধান নেই নাকি? আমার নাম অনিমা মুন্ডা, গ্রাম তারানীপুর। আমাদের যে বয়স্ক ভাতা প্রতিবন্ধী আমাদের গ্রামে অনেকে আছে, কিন্তু এইটা আমাদের পাচ্ছে না। এইটার জন্য অনেক কিছু অসুবিধা। আর সামনাগর পর্যন্ত গেছে আমাদের প্রতিবন্ধীরা, কিন্তু তারা এই কার্ডটা পাচ্ছে না। আর কার্ড পাইতে গেলে অনেক অসুবিধা হচ্ছে। এটা আমি জানাতে চাই যে কীভাবে কার্ডগুলো হয়, কার কাছে গেলে এই কার্ডগুলো আমরা পেতে পারি। বা আপনাদের কাছে অনুরোধ, বা যিনি আজকে সমাজসেবা অধিদপ্তর থেকে যিনি আসছেন না, তার কাছে আমার বিনীত অনুরোধ যে শিক্ষা উপবৃত্তি যেগুলা প্রদান করা হয়, এটা হচ্ছে আমরা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে আমরা সরাসরি পাই না। এটা যদি আমাদের মাধ্যমে লিডিং কোনো যারা আছে তাদের দিয়ে যদি করানো হয় সেটা ভালো হয়। কারণ হচ্ছে আমি ইতিমধ্যে দেখেছি অনেকগুলাই শ্যামনগর উপজেলা উপবৃত্তি বা বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর যে বরাদ্দগুলা এসে থাকে, সেই বরাদ্দগুলা হচ্ছে সম্পূর্ণই হচ্ছে অন্য সম্প্রদায় এটা হ্যান্ডেলিং করে। কিন্তু আমার দৃষ্টিকটু এটাই লাগে যে আমাদের যে বরাদ্দগুলা আমরা সেগুলা পাই না। যাতে করে আমরা এই বরাদ্দগুলা পাইতে পারি তার ব্যবস্থা করার জন্য আপনাদের কাছে একান্ত কাম্য মনে করছি। সবাইকে শুভেচ্ছা। আমি অষ্টমী মুন্ডা। আমি বলতে চাচ্ছি যে আমাদের যে আদিবাসী সংস্কৃতি আছে আমাদের নিজেদের, এটা কিভাবে আমরা ধরে রাখতে পারবো। আমার নাম শিবানী মুন্ডা, গ্রাম কালেন্সি। আমাদের যে রাস্তা সেটা ভীষণ খারাপ, সেখানে যে স্কুলের ছেলেমেয়েরা যেতেও ভীষণ অসুবিধা। তারপরে যে হচ্ছে কোনো অসুস্থ রোগী কি কোনো হচ্ছে মহিলাকে যদি ডেলিভারির সময় ওই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে সে মনে হয় যে সে রাস্তায় মারা যাবে, এরকমই অবস্থা। সেজন্য আমি চাইবো সে রাস্তাটার দিকে যদি কোনো যে থাকে সুবিধা কোনো কিছু, তাহলে সেই দিকে করার জন্য। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যে আপনাদের নিজেদের সমস্যাগুলো আপনারা নিজেরাই অনেকগুলো প্রশ্ন করেছেন। এ পর্যায়ে আমাদের আমন্ত্রিত অতিথি পথিক কুমার মণ্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়, ফিল্ড সুপারভাইজার, আপনার কাছে আমাদের যে আদিবাসী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যে মানুষগুলো আছে তাদের সামাজিক নিরাপত্তার বিষয় নিয়ে যে সমস্যাগুলো তুলে ধরেছে, তো এ বিষয়গুলো নিয়ে আপনি আপনার সমাধানের জায়গা থেকে আসলে কি করা যেতে পারে, কি করণীয়, সে বিষয়গুলো নিয়ে যদি আপনি আলোচনা করেন। ধন্যবাদ। আমি আসলেই খুব মনোযোগের সাথে আপনাদের প্রশ্নগুলো শুনছিলাম। আমি এ পর্যায়ে আপনাদের যে প্রশ্নগুলো আমাকে করা হয়েছে আমার উপজেলা সমাজসেবার কার্যালয়ে, সেই প্রশ্নের উত্তর দিব। তো তারই ধারাবাহিকতায় আমি প্রথম থেকে শুরু করতে চাচ্ছি যে আমার পাশে যিনি আছেন এই অঞ্চলের সংরক্ষিত মহিলা সদস্য, তিনি বলছিলেন যে বিধবা ভাতার বরাদ্দ, বিধবা ভাতায় অনেকে আবেদন করছেন, অনেকেই কাগজ আছে আবেদনের, কিন্তু আমরা ভাতা দিতে পাচ্ছি না। আসলে আপনারাও জানবেন যে আসলে এই বরাদ্দটা নীতি নির্ধারক পর্যায়ের একটা ব্যাপার। আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করে থাকি ওনাদের নির্ধারণ অনুযায়ী বা সরকারের বরাদ্দ অনুযায়ী আমরা সেটা বাস্তবায়ন করে থাকি। আপনারা জানবেন গত অর্থ বছরে আমাদের শ্যামনগর উপজেলায় টোটাল সম্ভবত 16টি, আমার এই মুহূর্তে মনে নেই,
আমাদের 12টি ইউনিয়ন, এখন 11টি ইউনিয়ন এবং একটি পৌরসভা, শুধুমাত্র 12টি বরাদ্দ আমরা পেয়েছিলাম। এজন্য আমরা রেশিও অনুযায়ী ইউনিয়ন ভিত্তিক সেটা ভাগ করে বিধবা ভাতা দেওয়ার আমরা কার্যক্রম করেছিলাম। তো আমি প্রথম প্রশ্নের উত্তরটা এরকমটা যে বিধবা ভাতার বরাদ্দ আমরা পেলে আমরা সে অনুযায়ী বাস্তবায়ন করতে পারবো। তো বিধবা ভাতার আবেদনের বিষয়টা হচ্ছে আপনারা 18 বছর প্লাস 18 বছর হলে যে বিধবা, এবং আপনারা জেনে থাকবেন যে আমাদের যে নীতিমালা আছে বিধবা ভাতা বাস্তবায়ন নীতিমালায়, সেখানে লেখা আছে যে শুধুমাত্র স্বামী মারা গেলে যে তারা ভাতা পাবে এমনটা নয়। আমি আবারও আপনাদের মনোযোগের আকর্ষণের জন্য বলছি যে যারা স্বামী মারা গেলে শুধুমাত্র বিধবা ভাতা পায় এমনটি নয়। আমাদের ভাতাটি এমন যে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা। আপনারা জেনে থাকবেন স্বামী নিগৃহীতা কী জিনিস। বিষয়টা এমন যে স্বামী দ্বারা অত্যাচারিত, স্বামী দ্বারা নিষ্পেষিত, স্বামীর অবহেলিত, তাকে আমরা চেয়ারম্যান মহোদয় বা অত্র এলাকার জনপ্রতিনিধিদের প্রত্যয়ন মতামত সাপেক্ষে আমরা ভাতার আওতায় আনতে পারি। আমি বিষয়টা বোঝাতে পারছি কি না, যে বিধবা ভাতা কী জিনিস। এবং এই ভাতাগুলো আপনারা অবশ্যই জানবেন যে এখন অনলাইন ছাড়া ভাতা দেওয়ার সুযোগ নেই। অনলাইনের একটা নির্দিষ্ট ডেট থাকে সারা বাংলাদেশে, নির্ধারিত দিনে, সেই দিনের মধ্যে আবেদন করতে হয়। আবেদন করলেই বরাদ্দ সাপেক্ষে আমরা ভাতা দিতে পারি। যাই হোক, আমি প্রথম প্রশ্নটা মনে হয় শেষ করতে পারছি। দ্বিতীয় প্রশ্ন ছিল যে আপনাদের বর্ণমালা বই প্রস্তুত বা সংস্কৃতি একটা শিক্ষা ব্যবস্থায় আনার জন্য ভাই মনে হয় প্রশ্নটা করছিলেন। আপনার জ্ঞাতার্থে বলছি এটা আমাদের দপ্তরের কাজ না। আপনারা জেনে থাকবেন যে নীতি নির্ধারক পর্যায়ে যারা শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করেন, শিক্ষা মন্ত্রণালয়, তাদের বিষয়টা ওনারা দেখবেন। দ্বিতীয়ত প্রশ্ন ছিল শিক্ষা উপবৃত্তির বিষয়টা আপনারা অনেকে জানেন না। আপনারা জানবেন যে শিক্ষা উপবৃত্তি অনগ্রসর, যে কথাটি আমি বলছিলাম, অনগ্রসর শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর শিক্ষা উপবৃত্তি, এটা হচ্ছে অনগ্রসর জনগোষ্ঠীর বাচ্চা বা শিশু সন্তান বা যারা স্কুলমুখী শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনো করছে তাদের জন্য এই ভাতাটি দেওয়া হয়। আপনারা জানেন না, এটা বলার সুযোগটা আমার মনে হয় নেই। আমাদের প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার, যখন আমাদের উপজেলা পর্যায়ে মিটিং হয়, তাদেরকে যখনই আমাদের কেন্দ্র থেকে নির্ধারিত অনলাইন আবেদনের কার্যক্রম শুরু হয় তাদেরকে জানানো হয়। এই বিষয়টা অবশ্যই আপনারা জানবেন। আমাদের বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন পত্রিকায়, ফেসবুক তো আছেই, সেখানে এটা প্রচার হয় যে আমাদের কবে থেকে ভাতার কার্যক্রম শুরু হবে, ভাতার আবেদন শুরু হলে। এটা আপনাদের জানার কথা। আপনি আরও একটু বলছিলেন যে আসলে ভাতাটা অন্য জনগোষ্ঠী বা আমাদের জনগোষ্ঠী পায় না, এমনটা আসলে সুযোগ নেই। আমাদের এই শিক্ষা অনগ্রসর বিশেষ ভাতা এবং অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি ভাতাটি আমাদের অত্র উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সভাপতি এবং আমাদের উপজেলা সমাজসেবা কর্মকর্তা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে থাকেন এবং নির্ধারিত একটি মিটিংয়ের আয়োজন করে ভাতা কার্যক্রম বাছাই হয়ে থাকে। সেখানে আপনাদের কয়েকটি প্রতিষ্ঠান আছে, যেমন আমার জানা মতে মুন্সিগঞ্জ আছে মালঞ্চ আদিবাসী মুন্ডা সংস্থা, যেটা তাদের জনপ্রতিনিধি থাকে, আমাদের দলিত পরিষদের জনপ্রতিনিধি থাকে, তাদের সকলের মতামতের ভিত্তিতে এই ভাতাটি নির্বাচন করা হয়ে থাকে। তো আমি মনে হয় আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমাদের তৃতীয় প্রশ্ন ছিল রাধারানী, উনি করছিলেন যে আমাদের বয়স্ক ভাতা, ওনার ঠাকুরদাদা মনে হয় সম্ভবত বয়স্ক ভাতা পেতেন, উনি মারা যাওয়ার পরে নমিনি যে 1 কোটি টাকা পেয়ে থাকেন, সেই টাকা পাওয়ার ক্ষেত্রে উনি কিছুটা হয়রানির শিকার হয়েছেন বলে দাবি করছেন। আসলে আপনাদের জ্ঞাতার্থে বলছি যে আসলে আমাদের আগে যারা বয়স্ক ভাতা পেতেন তাদের আইডি কার্ডে বাবার নাম আছে একরকম, আর এখন আপনারা ভাতা যখন মারা যাচ্ছে তখন আপনারা মৃত্যু সনদ উঠাচ্ছেন অন্যরকম নামে। আমরা জানবেন যে শ্যামনগর উপজেলা, সাতক্ষীরা জেলার শুধুমাত্র শ্যামনগর উপজেলার ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা ভাতার টাকাটি বিতরণ করে থাকি। তো সেক্ষেত্রে এই টাকাটি ব্যাংক এশিয়া যখন নমিনিকে পেমেন্ট করতে যাচ্ছেন তখন তারা দেখছে যে সাপোজ হরিদাস মুন্ডা ভাতাভোগীর নাম, যিনি মৃত্যুবরণ করছেন, তার পিতার নাম হচ্ছে কৃষ্ণপদ মুন্ডা, তার আইডি কার্ডে আছে এটা, কিন্তু এই প্রত্যয়নপত্রে দেখা যাচ্ছে যে তার বাবার নাম শুধু পদ মুন্ডা, কৃষ্ণটা নেই। তো যে কারণে এই সমস্যার কারণে ওনারা ভাতাটা পেতে আপনাদের এই যে সমস্যাটা হচ্ছে, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে তার আইডি কার্ড একটা দলিল, আইডি কার্ডের সাথে মৃত্যু সনদ যেটা পরিষদ থেকে দেওয়া হয় সেটা যেন যথার্থ মিল থাকে, তাহলে এই হয়রানির শিকারটা হবেন না।
আমি মনে হয় বুঝাতে পারছি। আপনাদের মৃত্যু সনদ, আমাদের নমিনির ক্ষেত্রে যে কাগজগুলি লাগে আপনারা জানবেন যে যে মারা গেছেন ভাতাভোগী কৃষ্ণপদ মুন্ডা ভাতাভোগী মারা গেছেন, ওনার নমিনি যিনি উত্তরসূরি আছেন, নমিনি হিসেবে উনি রেখে গেছেন, উনি ওনার ভোটার আইডি কার্ড, মানে যিনি নমিনি তার ছবি এবং যিনি মারা গেছে তার মৃত্যু সনদ, এই 3টা কাগজ নিয়ে অফিসে গেলেই একদিনে এই কাজ শেষ, বারবার হাঁটার দরকার নেই। আমি বুঝাতে পারছি? রাধারানীর যে প্রশ্নটি ছিল আপনারা কি বুঝতে পারছেন প্রশ্নের উত্তরটা? তাহলে কি আর সমস্যা হওয়ার কথা আছে? ধন্যবাদ। তো এ পর্যায়ে আমি অষ্টমী মুন্ডা, উনিও বলছিলেন যে আমাদের যে বই পুস্তকে তাদের যে সংস্কৃতি কালচার আছে সেটা লিপিবদ্ধ করার জন্য, এটা অন্য দপ্তর এটা দেখবেন। তারপরে আমাদের প্রশ্ন করছিলেন শিবানী মুন্ডা রাস্তা নিয়ে আমাদের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আছেন, তারা সে বিষয়টা নজরে নেবেন আমি আশা করি। দ্বিতীয়ত প্রশ্ন করছিলেন অনিমা মুন্ডা বয়স্ক ভাতার জন্য, যে অনেকেই বয়স্ক ভাতার আবেদন করছেন, অনেকেই পাননি। আপনারা জানবেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা একটি শতভাগ উপজেলা বয়স্ক ভাতার ক্ষেত্রে। তো বয়স্ক ভাতার ক্ষেত্রে শতভাগ উপজেলা হলেও আমরা বিগত অর্থ বছরে যারা অনলাইন আবেদন করছেন সকলকে দিতে পারিনি। আমাদের ব্যর্থতা এটাই যে আমরা বরাদ্দ সাপেক্ষে এটা যেহেতু বাস্তবায়ন করে থাকি, বরাদ্দ একটু সংকলন থাকার কারণে আমরা সবাইকে দিতে পারিনি। তবে আশা করছি এই অর্থ বছরে আমরা সকলকে এই বয়স্ক ভাতার আওতায় আনতে পারবো যারা অনলাইন আবেদন করে রেখেছিলেন, এবং এই অর্থ বছরে আবেদনটা বন্ধ আছে। গত অর্থ বছর পর্যন্ত যারা অনলাইন আবেদন করছেন আমাদের কাছে অবশ্যই সে তালিকা আছে, সে অনুযায়ী আমরা আশা করব এই অর্থ বছরে তারা অবশ্যই ভাতা, যদি যথার্থ বয়স্ক ভাতা পাওয়ার উপযুক্ত হয়ে থাকেন, ভাতার আওতায় আসবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এখান থেকে একজন বলছিলেন যে আসলে আমাদের প্রতিবন্ধী কার্ডের জন্য হয়রানি হচ্ছেন। আমি আপনাদেরই এই এলাকারই মানুষ, আমি এখানে এসেছি 6 মাস। আমি 6 মাসে আমাদের এই উপজেলায় আপনারা জানবেন প্রতি সপ্তাহে মঙ্গলবার প্রতিবন্ধী জরিপ বোর্ড হয়। সেই জরিপ বোর্ডে এখন যারা প্রতিবন্ধী কার্ডের জন্য, বা যে কার্ডটা আমরা বলি সুবর্ণ নাগরিক কার্ড, প্রতিবন্ধী কার্ডের আরেক নাম কি? সুবর্ণ নাগরিক কার্ড। বাংলাদেশ সরকার এই প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মানের জন্য তাদের নাম কি? সুবর্ণ নাগরিক কার্ড। তাহলে আমরা প্রতিবন্ধী কার্ডকে কি বলবো এবার থেকে? সুবর্ণ নাগরিক কার্ড, গোল্ডেন সিটিজেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে অনেকে যাচ্ছেন যে আপনি অসুস্থ। অসুস্থতা এক জিনিস, প্রতিবন্ধিতা এক জিনিস, এটুকু মাথায় রাখতে হবে। অনেকেই অসুস্থ, মাজায় ব্যথা, হাঁটতে পারে না, সে যাচ্ছে প্রতিবন্ধী কার্ডের জন্য। আপনারা আপনাদের বিবেচনা করবেন যে এটা কি প্রতিবন্ধী আওতায় আসবে? তো এমনটা যদি আপনারা দাবি করেন সেক্ষেত্রে আমাদের সমস্যা, বা আমরা সেই দাবিটা বা সেই ইটা আমরা রাখতে পারি না অনেক ক্ষেত্রে, কারণ আমাদের নীতিমালা অনুযায়ী আমাদের কাজ করতে হয়, কিছু জবাবদিহি থাকে। বিষয়টা হচ্ছে যে যেগুলো দৃশ্যমান প্রতিবন্ধী, আপনারা অবশ্যই, আমার মনে হয় না শ্যামনগর উপজেলায় এখন আর যে দৃশ্যমান প্রতিবন্ধী আওতায় আসেনি, এটা আমার জানা নেই। যদি এমনটা থেকে থাকে আমরা অবশ্যই আমি আপনাদের কাছে দাবি রাখবো, অবশ্যই যাবেন অফিসে। এই মঙ্গলবারেও জরিপ বোর্ড আছে, আপনারা যাবেন, আমি সেখানে থাকবো। আমি চেষ্টা করব অবশ্যই তাকে এই প্রতিবন্ধী সেবার মধ্যে আনার জন্য। আপনারা জানবেন যে আমাদের সমাজসেবা অধিদপ্তরে 6টি রোগের জন্য আমরা এককালীন 50,000 টাকা করে অনুদান দিয়ে থাকি। সমাজসেবা অধিদপ্তর থেকে 6টি মারাত্মক অসুস্থতার জন্য আমরা এককালীন 50,000 টাকা অনুদান দিয়ে থাকি। সেই রোগগুলো হচ্ছে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া। একজন স্ট্রোক করছে, স্ট্রোক করলে সাধারণত কি হয়, তার এক সাইড পড়ে যায়, আমরা তো এটাই জানি, তাই তো? তো সে যদি বলে যে আমার প্রতিবন্ধী কার্ড দরকার, সেটা কি সম্ভব? স্ট্রোকের জন্য সরকার বলছে যে স্ট্রোক করলে আমাদের সমাজসেবা থেকে এককালীন 50,000 টাকার আবেদন করো, সরকার এর সহায়তা দিবে। সরকার যে কয়টা সহায়তা দেয় এক একজন এক এক রকম প্রাপ্ত। আপনার এক হাত নেই, আপনিই প্রতিবন্ধিতা পাবেন, প্রতিবন্ধী সুযোগের আসবেন। যে স্ট্রোক করছে সে 50,000 টাকার আবেদনে সুযোগ নেবে, সরকারি সহায়তা নিবে। বিষয়টা বোঝাতে পারছি? তো বিষয়টা এমন যে আসলে যে সেবার জন্য উপযুক্ত তাকে সেই সেবা নিতে হবে। আপনি স্ট্রোক করে বললেন যে আমাকে এই প্রতিবন্ধিতা কাট করে দেন, এটা হবে না। তো যাই হোক, এখানে আমি বলবো যে আসলে আপনারা সমাজসেবা থেকে অনেকগুলো
কার্যক্রম চলমান আছে। আমি যেটা বললাম যে এই যে 6টি রোগে আমাদের এককালীন 50,000 টাকার যে আবেদন আছে, আপনারা যদি আপনাদের এলাকায় এমনটি হয়ে থাকে বা পরিচিত আত্মীয় স্বজন পরিবারের কেউ এই 6টি রোগে আক্রান্ত হয়, আপনারা অবশ্যই এই আবেদনটি করবেন। হ্যাঁ, অবশ্যই আমাদের নির্ধারিত 6 পাতার একটা ফর্ম আছে, সেই ফর্মে আপনারা ওই ফর্মটা ফিল আপ করে উপজেলা সমাজসেবা কার্যালয়ে জমা দিবেন। আপনারা জানবেন যে গত অর্থ বছরে প্রায় শ্যামনগর উপজেলা থেকে এই 50,000 করে প্রায় 300 অসুস্থ ব্যক্তি এই টাকাটি পেয়েছেন, যেটা আমার মনে হয় অনেক অনেক বেশি। বিগত অর্থ বছর থেকে গত অর্থ বছরে শ্যামনগর উপজেলায় 300 জন 50,000 টাকা করে। আচ্ছা, যদি যে আমাদের যে 6 পাতার নির্ধারিত ফর্ম আছে সেখানে সবগুলোই উল্লেখ আছে, তারপরেও আমি বলছি ভোটার আইডি কার্ড নিয়ে যাবে, অসুস্থ যে স্ট্রোকে প্যারালাইজড তার সিটি স্ক্যান রিপোর্ট, নমিনির আইডি কার্ড, নমিনির ছবি এবং ব্যাংক স্টেটমেন্ট, একটা নির্ধারিত নমিনির অথবা রোগীর ব্যাংক স্টেটমেন্টটা আমাদের, যেহেতু এখন সরকার চিন্তা করছে টাকাটা এই যে মাঝখানে, আমি একটু পরেই বলবো, মাঝখানে অনেকে মধ্যস্বত্বভোগী থেকে থাকে, আপনাকে নিয়ে যাচ্ছে, সে বলছে আমাকে 20,000 টাকা দিতে হবে, এমনটা আমাদের কানে আছে। কিন্তু আমি বলে যাব অবশ্যই আমাদের উপজেলা সমাজসেবা কার্যালয়ে তার জন্য আবেদনটি মানে জমা দিবেন, আমরা চেষ্টা করব তাকে এই সেবার আওতায় আনার জন্য। আমি আমার পার্শ্ববর্তী যে ভাই ছিলেন, উনি গোত্র প্রধান অসিত কুমার মুন্ডা, উনি বলছিলেন যে আসলে ভাতার ক্ষেত্রে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অনেকেই টাকা নিয়ে থাকেন। আসলে আমাদের অফিস, উপজেলা সমাজসেবা অফিস, ভাতা করতে 1টি টাকাও লাগে না। কথা ক্লিয়ার? আমাদের উপজেলা সমাজসেবা কার্যালয়ে ভাতার জন্য 1টি টাকাও লাগে না। এই যে 5,000 2,000 যে টাকার কথা যে অভিযোগটি করলেন, আমি অবশ্যই দাবি রেখে যাব যে তাকে আমরা, যে আপনাকে কাছে টাকা দাবি করবে তাকে অবশ্যই আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আছেন, আমাদের উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহোদয় আছেন, তাদেরকে আপনারা জানাবেন। অবশ্যই এখন তো আপনাদের প্রত্যেকের কাছে মোবাইল ফোন আছে, প্রত্যেকের ফ্যামিলিতে অন্তত স্মার্টফোন আছে আমার মনে হয়, তাকে ছবি নিয়ে রাখবেন, তাকে অবশ্যই আমরা আইনের আওতায় আনবো। আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমার অফিসে ভাতার জন্য 1টি টাকাও লাগে না। মাঝখানে যারা এই টাকাটি নেয় তারা দালাল, মধ্যস্বত্বভোগী। আপনারা ইতিমধ্যে জানবেন, আমার পার্শ্ববর্তী উপজেলার কালীগঞ্জ উপজেলায় গত মাসে একজনকে 3 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেটা অনেক পত্রিকায় এসেছেন, আমাদের স্থানীয় পত্রিকায়, অনেক মিডিয়ায় এসেছেন। আপনারা জানবেন যে গত মাসে এই যে ভাতার ক্ষেত্রে একজন টাকা নিচ্ছে, আমাদের কালীগঞ্জ উপজেলা সুযোগ্য সমাজসেবা অফিসার মহোদয় তাকে 3 মাসের শাস্তির আওতায় এনেছেন। তো এমনটা দৃষ্টান্ত মনে হয় স্থাপন করতে পারলে শ্যামনগর উপজেলায় আপনাদের অঞ্চলে অন্তত এটা থাকবে না। আমি আপনাদের কাছে দাবি রেখে যাব, যদি এমনটি হয়ে থাকে আপনারা অবশ্যই সমাজসেবা অফিস, উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা মহোদয় স্যারের কাছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, এটুকু আপনাদের কাছে আমার দাবি। তো আরেকটু বিষয় হচ্ছে যে আমি এতক্ষণ যেটা বলছিলাম তার সাথে সাথে আমাদের সমাজসেবা অধিদপ্তরে একটা টোল ফ্রি নাম্বার আছে। এই টোল ফ্রি হচ্ছে যে নাম্বারটাতে কল দিলে আপনার টাকা কাটে না, আপনি যে কোনো অপারেটর থেকে, যে কোনো নাম্বার থেকে সে নাম্বারে কল দিতে পারেন। 1098 1098, মনে রাখার সুবিধার্থে 1098, বুঝতে পারছেন সবাই? 1098 এই টোল ফ্রি, এই নাম্বারে কল দিলে কোনো টাকা কাটে না। রাত দিন 24 ঘন্টায় ওখানে জনবল আছেন, ওনারা আপনাদের সাথে কথা বলবে। এবং আপনারা যদি আপনাদের তথ্য গোপন রাখতে চান, তারা গোপন রাখবে, আপনাকে চাপাচাপি করবে না। অনেক ক্ষেত্রে হয়ে থাকে না যে আমার পার্শ্ববর্তী একটা মেয়ের বিয়ে হচ্ছে তো আমার খারাপ লাগতেছে, কিন্তু আমি বললে পাশের জন আমাকে চাপ দিবে হয়তো, এজন্য আপনাদের তথ্য গোপন রাখবে। এবং আপনারা জানেন শ্যামনগর উপজেলায় এমন অনেকগুলো কার্যক্রম হয়েছে যে বাল্যবিবাহ বন্ধ হয়েছে। অবশ্যই 18 বছরের কম কোনো বাচ্চা আপনারা বিয়ে দিবেন না। এবং এই যে টোল ফ্রি নাম্বার যেটা বললাম, কত বললাম? 1098, যে কোনো নাম্বার থেকে রাত দিন 24 ঘন্টা সবসময় খোলা পাবেন, টাকা পয়সা লাগবে না। বুঝাতে পারছি? এবং আপনার তথ্য যদি গোপন রাখতে চান আপনি গোপন রাখতে পারবেন।
আপনাকে তারা বলবে না যে আপনার নাম ঠিকানা বলেন, তারা সাথে সাথে কার্যক্রম ওখান থেকে শুরু করে দেবে। বুঝাতে পারছি? সবাই কি বিষয়টা ক্লিয়ার? তার সাথে আমি আরেকটি সেবার কথা যোগ করতে যাচ্ছি, সেটাও অসুস্থতার জন্য। অনেকেই হয় না যে অনেকেই পড়ে হাত ভেঙে গেছে, চিকিৎসা করাতে পারছে না, অনেকেই জ্বর হয়েছে বা অনেকে অন্য সমস্যা হয়েছে, হসপিটালে 5,000 টাকা খরচ হয়, সেই 5,000 টাকা করতে পারছে না, আছে তো এমন নাকি? তো তাদের জন্য আমাদেরও এককালীন অর্থ দেওয়ার সুযোগ আছে। আপনারা অবশ্যই সমাজসেবা অফিসে আবেদন করবেন। আমরা চেষ্টা করব তাকে 2,000, 5,000, আমাদের সর্বোচ্চ উপজেলা পর্যায়ে 3,000 টাকা দেওয়ার সুযোগ আছে। আমরা 500 থেকে 1,000, 2,000, 2,500 টাকা দেওয়ার সুযোগ থাকে, আমরা সেটা চেষ্টা করব অবশ্যই। আরও একটি কথা এর সাথে সাথে বলতেছে, আসলে সমাজসেবা অধিদপ্তর বাংলাদেশে এমনভাবেই কাজ করে যাচ্ছে যে সেবার শেষ নেই বলতে গেলে। আপনারা জানবেন যে হসপিটালে যদি কোনো রোগী ভর্তি হয়ে থাকে, অনেকে হয় না এই অঞ্চল থেকে অসুস্থতা অনুযায়ী আমাদের সাতক্ষীরা মেডিকেলে ভর্তি হয়, সাতক্ষীরা সদর হসপিটালে ভর্তি হয়, ওষুধ কিনতে পারে না, আছে না? আমাদের ওখানে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম আছে। ইভেন আমাদের শ্যামনগর উপজেলায় রোগী কল্যাণ সমিতি আছে, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আপনাদের এমন যদি হয়ে থাকে যে তাদের দৈনন্দিন, ধরেন আজকে ভর্তি হয়েছে, আজকে 500 টাকার ওষুধ লাগবে, সেটা কিনতে পারছে না, যদি এমন হয়ে থাকে, অবশ্যই উপজেলা সমাজসেবা অফিস শ্যামনগর, যেটা রোগী কল্যাণ সমিতির কথা বললাম, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের অফিসে যোগাযোগ করলে আমরা ওই দিনের ওষুধটা তাদের দিতে পারি, বা এই সুযোগটা আমাদের কাছে আছে। এবং হাসপাতাল সমাজসেবা যেটা বললাম, সাতক্ষীরা মেডিকেল কলেজ এবং সাতক্ষীরা সদর হসপিটালে আমাদের আলাদা একটা ইউনিট, আলাদা একটা অফিস আছে। আপনারা সেখানে যোগাযোগ করলে আপনাদের যেদিন ভর্তি থাকবেন, ভর্তির দিনে যে হসপিটাল কর্তৃপক্ষ যে ওষুধ আপনাদের লিখবে, সেটি তারা দেওয়ার ব্যবস্থা করবে। আমাদের একটা নির্ধারিত ফর্ম আছে, ওই ফর্মে আপনারা আবেদন করলে ওই দিনের ওষুধ আমাদের হসপিটাল সমাজসেবা থেকে দিতে পারে বা দেওয়ার সুযোগ আছে। তো ধন্যবাদ সকলকে আমার পক্ষ থেকে এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি শ্যামনগর উপজেলাতেই বসি, আমার যে তথ্যগুলো আপনাদের দিয়ে গেলাম, যদি কোনো প্রয়োজন মনে হয় অবশ্যই উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব, যদি আপনারা সঠিকভাবে সেই সুযোগ পাওয়ার যোগ্য ব্যক্তি হয়ে থাকেন, আমি আশাবাদ ব্যক্ত করছি সেই সেবাটি আমি আপনাদের দিতে পারবো। এবং তারই ধারাবাহিকতায় যে ভাই আমাকে বলছিলেন যে টাকার বিষয়টা, এইটা আপনারা কঠোরভাবে দমন করবেন, এটুকু আশাবাদ ব্যক্ত করছি। এই এলাকার জনপ্রতিনিধি আছেন, সুশীল সমাজ যারা আছেন, তাদেরকে জানাবেন যে আমাদের ভাতার জন্য একদম ভাতার জন্য বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা করতে একটি টাকাও লাগে না। অনেকে হয় কি যে আমার নাম আছে লিস্টে, আপনি গিয়ে বলেন যে টাকা নেন, আমার ভাতাটা যেন বন্ধ না হয়, সুযোগই থাকে না। এখন তো অনলাইন বেস, অনলাইন আমার আবেদন আছে 100 জন, আমার ভাতা দিতে হবে 100 জন, বাদ দেওয়ার সুযোগ আছে, তাহলে টাকাটা কেন দেব? নিজেদের জায়গা থেকে নিজেদের সজাগ থাকতে হবে। আমি আবারও বলছি, ভাতার জন্য একটি টাকাও লাগে না। যে ধন্যবাদ সকলকে সুন্দরভাবে আমার কথা মনোযোগ সহকারে সজাগ শোনার জন্য। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পথিক কুমার মণ্ডল, ফিল্ড সুপারভাইজার, উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়, শ্যামনগর উপজেলা, সাতক্ষীরা। মহোদয়কে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় থেকে বিশেষ করে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সহ যে কার্যক্রমগুলো রয়েছে, সেই কার্যক্রমগুলো সম্পর্কে কিন্তু উনি অত্যন্ত সুন্দরভাবে, পরিষ্কারভাবে তিনি কিন্তু সার্বিক কার্যক্রম আপনাদের সাথে তুলে ধরেছেন। এবং আমরা আশা করছি যে বিশেষ করে সামাজিক নিরাপত্তা নিয়ে যে ধরনের সমস্যাগুলো আপনারা সার্বক্ষণিক ভোগ করেন, যে ধরনের সমস্যাগুলো আপনারা প্রতিনিয়ত সম্মুখীন হন, সেই সমস্যাগুলো সমাধানে অবশ্যই সমাধানের পথ আপনারা পেয়েছেন। আপনারা অবশ্যই এই মাধ্যম, এই পথ এগুলো আপনারা অবলম্বন করবেন এবং সঠিক পদ্ধতি, সঠিক তথ্য যাচাই করবেন, সঠিক পদ্ধতি অনুসরণ করবেন। তবে অবশ্যই আপনারা আপনাদের সমস্যা সমাধানের উপায় এবং পথ খুঁজে পাবেন। দর্শক শ্রোতা, আমরা কথা বলতে বলতে কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ দিকে আমরা চলে এসেছি। যুক্তিযুক্ত অনুষ্ঠানটি প্রমোটিং দ্য ভয়েস অফ প্লেন ল্যান্ড এথনিক মাইনরিটিস ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া, অনুষ্ঠানটির আর্থিক সহায়তায় ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল 19 ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তা ও গণমাধ্যম
বিষয়ক সমষ্টি ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় এবং অনুষ্ঠানটির আয়োজনও ছিল রেডিও নলতা FM 99.2। আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম নিয়ে আজকের এই সংলাপ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি মহোদয়কে বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানে এতক্ষণ সময় দেওয়ার জন্য, আপনাদের মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য রেডিও নলতার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, যুক্তিযুক্ত অনুষ্ঠানটি একেবারে আমরা শেষ দিকে চলে এসেছি, এবার বিদায় নিতে হচ্ছে। এই অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলাম আমি মামুন, প্রকৌশল দায়িত্বে ছিলেন সাব্বির হোসাইন। যাওয়ার আগে একটি কথা, আসুন আমরা তথ্য অধিকার নিজে জানি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী সহ সার্বিক কার্যক্রমে আমরা সকলে তথ্য সেবা গ্রহণ করি, সঠিক পদ্ধতি আমরা অবলম্বন করি, সবাই মিলে একসাথে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাই, সবাই মিলে আমরা একটা সুখী সমৃদ্ধিশালী দেশ গঠনে স্বনির্ভরতা অর্জন করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। বাংলাদেশ চিরজীবী হোক।